This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH নমস্কার আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলার দুপুরে সুপার প্রাইম টাইমে আত্রীর সঙ্গে আমি দীপ রয়েছি ঘড়িতে সময় দুপুর 2টো তার মানে এখন সময় ফুল এন্ড ফাইনালের আর আজকে ফুল এন্ড ফাইনাল শুরু করব যে বড় খবর দিয়ে একদিকে বিচারপতি বসু অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ এবার কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল আদালত কুণাল ঘোষ রাজু দাস সহ 15 জনকে নোটিশ পাঠানোর নির্দেশ দুর্ভাগ্যজনক ঘটনা আদালত অবমাননা ফৌজদারি অপরাধ মনে করছে প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চ এই নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন শ্রাবন্তী গোটা ঘটনাটা আরো একবার জানতে চাইবো প্রথমেই জানাই যে কলকাতা হাইকোর্টে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি দীপ এটা হচ্ছে 144 যদি আমরা আগে সিআরপিসি মারি তাহলে এটা হচ্ছে 144 ধারার অন্তর্গত অর্থাৎ এখানে সরাসরি সামনে বসে কোনো বিক্ষোভ দেখানো যায় না অথচ আশ্চর্যজনকভাবে হাইকোর্টের ঠিক পিছন দিকে বেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কিভাবে বিক্ষোভকারীরা বসেছিলেন এই প্রশ্ন তোলা হয় দেখা যায় যে একটি মামলা সুপার নিউমারি মামলা সেই মামলায় তাদের রায় পছন্দ হয়নি এবং তারা সরাসরি বিচারপতি বিশ্বজিৎ বসু যিনি এই মামলা শুনছেন একই সঙ্গে আইনজীবীরা বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীম সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি এদের প্রত্যেকের চেম্বারের সামনে গিয়ে কেউ জুতো দেখাচ্ছেন কেউ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এমনকি আইনজীবীরা যখন বেরোচ্ছেন তখন তাদের বোতল ছুঁড়ে মারা হয় আদতে এটা আইনজীবীদের হেনস্থা করার ঘটনা প্রধান বিচারপতি গোটা বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেন এবং একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দেওয়া হয় 3 জন বিচারপতির এই বেঞ্চ সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কারা ছিল সেদিনকে সেটি শনাক্ত করার কথা বলা হয়েছে একই সঙ্গে একটি রিপোর্ট পেশ করতে হবে এবং সেখানে শুধুমাত্র এই যারা সেদিনকে সুপারনিউমারি আন্দোলন করেছিলেন বিক্ষোভ দেখেছিলেন তারাই নয় কুণাল ঘোষ রাজু দাস সহ বাকিরা যারা বিভিন্ন সময় মন্তব্য করছিলেন তাদের বিরুদ্ধেও নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে এই বিশেষ বেঞ্চ অনেক ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম শোনাবো তার প্রতিক্রিয়া আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন সুতরাং আদালত মনে করেছেন এই ঘটনাটা আদালতের সম্মানহানি হয়েছে এখন তারা জবাব দেবেন এসে তারা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন পুলিশের ভূমিকা কি ছিল কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য সামনে আসবে তদন্ত করতে হবে ওইসব ছবি তারা কোথায় পেলেন কারা তাদের ছবি দিয়েছেন যখন শুনানি হবে তখন এই সমস্ত তথ্য সামনে আসবে অনেক সত্য বেরোবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিচারপতি বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ আদালতের এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু আদালত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে ভালো তো আদালত অনুসন্ধান করতে বলেছে পুলিশ কমিশনারকে বিকাশ বাবুকে কেন হেনস্থা করা বিকাশ বাবু কি একজন এক্সট্রাঅর্ডিনারি পারসন সাধারণ মানুষ সাধারণ লোক তারা বিক্ষুব্ধ হলে হেনস্থা হবে পুলিশ তদন্ত করে রিপোর্ট দেবে কয়েকজন বিচারপতি এটা শুরু হয়েছিল সেই অভিজিৎ গাঙ্গুলির সময় থেকে কয়েকজন বিচারপতি হাইকোর্টের বিশেষ বিশেষ বেঞ্চ বা চেয়ারকে তারা নিরপেক্ষভাবে ব্যবহার করতে পারছেন না এইটা বিকাশ বাবু তিনি সিপিএম এর লোক তাকে রক্ষাকর্তা এবং শুভেন্দু অধিকারী বিজেপির লোক তাকে রক্ষা করার জন্য বেশ কয়েকটি বেঞ্চ তারা খুব প্রোঅ্যাক্টিভলি উঠে পড়ে লেগেছেন পুলিশ কমিশনার তদন্ত করে রিপোর্ট দেবেন কিন্তু একটা কথা আমি বলে দিই সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে কাজ করলে সাধারণ মানুষই প্রতিরোধ করে এটা হাইকোর্টকেও মাথায় রাখতে হবে বেশ আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য ভারত
বদলা নেবেই, জবাব দেবেই। বারবার কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আর গোটা দেশ অপেক্ষা করছে। এদিকে এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন বিভাগে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের 3 বাহিনীর প্রস্তুতি, জল, স্থল আর আকাশ। ভারতের শক্তি প্রদর্শন হচ্ছে, যে কোনো জায়গা থেকে পাকিস্তানকে প্রত্যাঘাতে তৈরি কতটা ভারত, সেই ছবি দেখা যাচ্ছে। মহড়ার পর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে নামলো ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান। দেখুন রাস্তা, একটা হাইওয়ে, সেখানে এয়ারফোর্সের যুদ্ধ বিমান নামছে। এই প্র্যাকটিস, এই মহড়া, অনুশীলন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে যে ছবি আমরা রাত্রি দেখাচ্ছি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে সেই মহড়া ছবি দেখাচ্ছি, যেখানে ন্যাশনাল হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে টাচডাউন করে আবার উড়ে যাচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তির প্রদর্শন করছে ভারতীয় বায়ুসেনা। ন্যাশনাল এক্সপ্রেসওয়েকে কার্যত টাচডাউন করে আবারও উড়ে গেল ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান। রাফালে, মিরাজ, একের পর এক যুদ্ধ বিমান তারা আকাশে কসরত দেখাচ্ছে, সেই ছবি ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই যুদ্ধ বিমানের মহড়া, একের পর এক স্ট্র্যাটেজি কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই পাকিস্তানের জন্য অত্যন্ত বড় বার্তা, কিন্তু এর পাশাপাশি ভারতের ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে কোন জায়গায় আছে তারও কিন্তু একটি ছবি আমাদের সামনে উঠে আসছে। গত কয়েক বছর ধরে যতগুলি ন্যাশনাল লেভেলের হাইওয়ে তৈরি হয়েছে, ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটি হাইওয়েতে আপৎকালীন পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে সেই হাইওয়েগুলির উপরে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে, টেক অফ করতে পারে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে প্রপার ওয়েতে রয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার জন্যই এই মহড়া চলছে। আমাদের সামনে এই মুহূর্তে যে ছবি আসছে, শুধুমাত্র এটি একটি বিচ্ছিন্ন ছবি নয়, দেশের প্রত্যেকটা প্রান্তে যেখানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই এই ইনফ্রাস্ট্রাকচার যাচাই করে দেখা হবে এবং এই ধরনের মহড়া ছবি কিন্তু লাগাতার আসতে থাকবে। অর্থাৎ ভারত যে যুদ্ধের ক্ষেত্রে একেবারে তৈরি, তার যতগুলি ইনফ্রাস্ট্রাকচার এতকাল পর্যন্ত তৈরি করা হয়েছে প্রত্যেকটাকে শেষ মুহূর্তে যাচাই করে নেওয়া হচ্ছে। এই ছবি কার্যত তার প্রমাণ। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভারত তার যে শক্তি প্রদর্শন করছে, সেই শক্তি প্রদর্শনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহড়া চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাফাল, মিরাজের মতো যে সমস্ত যুদ্ধ বিমান আছে ভারতের কাছে, অত্যাধুনিক মানের এই যুদ্ধ বিমান যা রাস্তার ওপরেই চলাচল করতে পারবে, অর্থাৎ নামতে পারবে আর সেখান থেকে আকাশ ছুঁতে পারবে। একেবারে এর পাশাপাশি আত্রেই একদিকে যেমন তুমি বায়ুসেনা মহড়ার কথা বলছিলে, তার পাশাপাশি দর্শকদের দেখা এই মুহূর্তে নৌসেনার মহড়ার ছবি দেখাচ্ছি। আরব সাগরে যেখানে পাক নৌসেনারও মহড়া চলছে, তার থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে ভারত পাঠালো নতুন যুদ্ধ জাহাজ, সেই ছবি দেখাচ্ছি। এই যুদ্ধ জাহাজে রয়েছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল। আপনাদের দুটো ছবি দেখাচ্ছিলাম, বায়ুসেনার মহড়ার ছবি দেখাচ্ছি, পাশাপাশি দেখাচ্ছি নৌসেনার মহড়ার ছবি। একের পর এক বায়ুসেনার যুদ্ধ বিমান তারা শাহজাহানপুরের এক্সপ্রেসওয়েতে টাচডাউন করছে আর উড়ে যাচ্ছে। যেমনটা আত্রেই বলছিল, তারা দেখাচ্ছে কিভাবে অল্প রানওয়েতেও, ছোট রানওয়েতেও নামাও যায়, ওড়াও যায়, এতটাই দক্ষ ভারতীয় বায়ুসেনা। শাহজাহানপুরে বায়ুসেনার এই মহড়া চলছে, ভারত প্রস্তুত, এ কথাই জানান দিচ্ছে এই ছবি। গঙ্গা এক্সপ্রেসওয়ে, ভাবুন একটা রাস্তা, যে রাস্তায় গাড়ি চলাচল করে সেই রাস্তাতেই বিমান চলতে পারবে, অর্থাৎ বিমান সেই রাস্তার ওপর দিয়ে উড়ান ভরতে পারবে, আবার নামতেও পারবে। এই যুদ্ধ বিমান এতটাই অত্যাধুনিক মানের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে সেই মহড়ার ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের দুই বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম রয়েছে। আমি শুরুতে একবার দীপাঞ্জন বাবুর কাছে যাই। দীপাঞ্জন বাবু, যে ছবি আমরা লাগাতার দেখিয়ে চলেছি, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একের পর এক ভারতীয় বায়ুসেনার বিমান, কখনো রাফাল, কখনো মিরাজ, তারা ছোট রানওয়েতে কিভাবে উঠতে হয়, কিভাবে নামতে হয় তার কসরত দেখাচ্ছে। কেন, কি তাৎপর্যের পিছনে রয়েছে, কি স্ট্র্যাটেজি রয়েছে? দেখো, আজকালকার দিনে শেষ করে মডার্ন যুগে যুদ্ধে যেটা ওয়ার, এর ব্যাপারে একটা খুব প্রচলিত কথা আছে, খুব বিখ্যাত উক্তি, এবং সেটা আমাদের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম ম্যানক্সের উক্তি ছিল।
যে ওয়ার ইজ নাথিং, 90% ওয়েটিং, 10% ফাইটিং। এই 90% ওয়েটিং, সেই ওয়েটিং এর সময় কি হয়? যুদ্ধটা তো একবার গুলি চলতে শুরু করলে তখন তো যুদ্ধ হয়ে গেল। এই 90% ওয়েটিং এর সময় নিজেদের যত রকম প্রস্তুতি সেগুলোকে শেষ করতে হয়, নাম্বার 1। নাম্বার 2, আন্তর্জাতিক মহলে একটা সলিড, জবরদস্ত, একটা রোবাস্ট একটা জনমত তৈরি করতে হয় যে ভারত আক্রান্ত, ভারত প্রত্যাঘাত করবে। সেটা ভারত করেছে অলরেডি, সমস্ত দেশ ভারতের সঙ্গে। এবার এই যে দেখছো তোমরা এই যে মহড়াগুলো, এগুলো এটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যে পাকিস্তানের উপর একটা সাংঘাতিক সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করা। তো মেন যুদ্ধ এই 90% যেটা ওয়েটিং, সেই ওয়েটিং এ কিন্তু বসে কোনো পিকনিক হয় না। এই ওয়েটিং এ এই যে যুদ্ধের, এগুলো যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যুদ্ধ। তার ফল দেখেছো, 250-র বেশি অফিসার রিজাইন করে দিয়েছে, 1,500-এর উপর কর্মী, সেনা, তারা রিজাইন করে পালিয়ে যাচ্ছে, তারা পোস্ট গুলো ছেড়ে দিচ্ছে। পাকিস্তানের ভেতরে বিভিন্ন রকম ভাবে কিন্তু বিক্ষোভ দানা বেঁধে উঠছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আগামী দিন 5-7-এর মধ্যে। পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে সাইবার হ্যাকিং হচ্ছে, সাইবার অ্যাটাক করে ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে, টেলিকমিউনিকেশন, রেল ব্যবস্থা বিপর্যস্ত। তো দিস ইজ অলসো আ পার্ট। শাহজাহানপুরের রাস্তায় যে ন্যাশনাল হাইওয়েতে দেখাচ্ছে টেক অফ, ল্যান্ডিং, এটাও একটা পার্ট। এগুলো যত দেখবে পাকিস্তানের সেনাবাহিনী, তারা নিজেরা জানে সেটা কোন জায়গায় রয়েছে। শুধু ভারত বিদ্বেষের কথা বললে ওই ISI বা পাকিস্তানের পলিটিশিয়ান জনা 15-20 তারাই চিৎকার করবে। বাকি আম পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনা অফিসার, তাদের কিন্তু মরাল সাংঘাতিক ভাবে ডাউন হচ্ছে। আর সেই মরাল ডাউনের কাজটাই চলছে। এই যে প্রোপাগান্ডা হচ্ছে, এই যে ভারতবর্ষের সমস্ত চ্যানেলগুলো যেরকম ভাবে অত্যন্ত আক্রমণাত্মক ভাবে পাকিস্তানকে আক্রমণ করছে, এটা কাউন্টার তো পাকিস্তান করতে পারছে না। পাকিস্তান ভয়াবহভাবে ডিপ্রেস। তুমি যে কোনো পাকিস্তান চ্যানেল দেখো, ওরা লড়াই শুরু করার আগেই হেরে বসে আছে। দীপাঞ্জন দা, আরেকটা স্ট্র্যাটেজিক জিনিস আপনার থেকে একটু বুঝতে চাইবো। এই যে ছোট রানওয়েতে নামার যে প্র্যাকটিস, এই যে মানে খুব দ্রুত উড়তে উড়তে উলম্বভাবে টাচডাউন করার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কি কাজে লাগতে চলেছে বা এই প্র্যাকটিসটা কেন করছে ভারতীয় বায়ুসেনা? দেখো, পাকিস্তানে তুমি দেখেছো রিসেন্টলি এসেছিল যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাই কাজ করছে না। 2-3টে ওদের নিজেদের জাহাজ, উড়োজাহাজ বা ফাইটার প্লেন ক্র্যাশ করে মরেছে। নাও ভারতের সামরিক শক্তিতে ভারত যে পৃথিবীতে চতুর্থ, সেটা কিসের? শুধু ট্যাঙ্ক বা হাউজার বা নেভাল শিপ বা এসব দিয়ে হয় না, এয়ারক্রাফট দিয়ে। ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতবর্ষে যদি আমরা ন্যাশনাল হাইওয়ে গুলোকে ব্যবহার করি, তো ভারতবর্ষে এই মুহূর্তে কিছু না হোক 600 থেকে 700 অতিরিক্ত তুমি এয়ার স্ট্রিপ পাচ্ছ। সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। তো পাকিস্তানের কাছে আছে কি? আমার কাছে 10খানা। আমি আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো। আর শুধু আকাশের যে শক্তি প্রদর্শন হচ্ছে, যে আকাশ পথে আমরা কতটা শক্তিশালী তা নয়, জলপথেও আমরা কতটা শক্তিশালী সেটাও প্রদর্শন চলছে লাগাতার। শুধু প্রদর্শন নয়, এই সমস্ত ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত। শুধু যুদ্ধজাহাজটার একটা বৈশিষ্ট্য শুনুন, ব্রহ্মোস সুপারসনিক। সুপারসনিক মানে সাউন্ডের থেকেও, শব্দের থেকেও বেশি গতিশীল এমন মিসাইল নিয়ে চলছে নজরদারি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাইরেনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে এই বিষয়টা জানার চেষ্টা করব। নীলাঞ্জন বাবু, একটু জানার চেষ্টা করি, ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে যে নজরদারি চালানো হচ্ছে যুদ্ধজাহাজের উপরে, এটার গুরুত্বটা আমাদের একটু বলুন। কারণ আমরা জানি সুপারসনিক মানে শব্দের থেকে বেশি গতিশীল, কিন্তু এটা যুদ্ধের পার্সপেক্টিভে ঠিক কি ধরনের প্রভাব ফেলতে পারে, কি হতে পারে একটু বলুন। দেখুন, এই ব্রহ্মোসের মতো যে সুপারসনিক মিসাইলগুলো আছে, এগুলো বলতে গেলে যখন একটা ফুল ফ্লেজেড ওয়ার শুরু হবে সেই সময় এগুলো ইউজ হবে। অ্যান্ড আপনারা জানেন যে দ্য মোর ইউ সোয়েট ইন পিস, দ্য লেস ইউ ব্লাড ইন ওয়ার।
সো এই জন্য এই মহড়াগুলো লাগাতার চলতে থাকে। এটা শুধুমাত্র এখন যে ক্রাইসিস সিচুয়েশনটা আছে তখন নয়, এমনিতেও চলতে থাকে। বাট ইয়েস, এই মুহূর্তে যেটা এক্সটেন্সিভ পর্যায়ে আছে এই মহড়াগুলো চলছে। এবং শুধুমাত্র এটা নয়, কিছুদিন আগে বা এই রিসেন্টলি, আমি ডেটগুলো বলবো না, আইএনএস সুরাট থেকে স্যাম মানে যেটা এয়ার ডিফেন্স মিসাইল যেটা, সেটারও ওখানকার ওই মহড়া হয়েছে এবং আরব সাগরে হয়েছে। তো এই মুহূর্তে বলতে গেলে পুরো অ্যারাবিয়ান সি ওপর কমপ্লিট কন্ট্রোল আছে ইন্ডিয়ান নেভির ওপরে। এবং শুধুমাত্র ইন্ডিয়ান নেভি শুধুমাত্র আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে তার পারমিশনের জন্য আছে। যে কোনো সময়ে নেভাল ব্লকেজ করে দেওয়া যাইতে পারে করাচি হারবার, এবং সেই সহ সমস্ত পাকিস্তানের ওপরে যে কোনো সময় একটা নেভাল ব্লকেজ তৈরি করে দিতে পারে। এবং এই নিয়ে ভারতীয় নৌসেনা, বিশেষত ওয়েস্টার্ন কমান্ড, কমপ্লিটলি তারা এখন কমপ্লিটলি ইকুইপড এবং তারা কমপ্লিটলি রেডি টু গো কন্ডিশনে আছেন। অর্থাৎ শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা। ধন্যবাদ। আপনারা শুনছিলেন একের পর এক আমাদের প্রস্তুতির কথা, বিশেষজ্ঞরা বলছিলেন, আর সেই ছবি আমরা ক্রমাগত দেখিয়ে যাচ্ছি। আর তার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি। পাকিস্তানকে সবক শেখানোর বার্তা, সেই বার্তা দিচ্ছেন মিম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। এবার ঘরে ঢুকে বসে থাকতে হবে, পিওকে নিয়ে কেন্দ্রকে পরামর্শ আসাউদ্দিন ওয়াইসির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন ঘরে ঢুকে খুঁজে বের করে জঙ্গিদের হত্যা করা হবে। আর এবার মিমের প্রধান বলছেন এবার ঘরে ঢুকে মারলেই হবে না, ঘরে ঢুকে সেখানেই থেকে যেতে হবে। অর্থাৎ সেই জায়গাটা কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, দখল করে রেখে দিতে হবে। মানে বার্তাটা খুব স্পষ্ট, যে পিওকে আমাদের ছিল সেই পিওকে আমাদের হাতে আবার তুলে আনতে হবে, আবার ফিরে নিতে হবে। और छोड़ना नहीं, अब के बार अगर कुछ एक्शन ले रहे तो घर में घुस के बैठ जाना, घर में घुस के मारते बोले ना, अब घर में घुस के बैठ जाना, खत्म, ये होना चाहिए। पीओके ले लेना नहीं, अरे गवर्नमेंट खुद बोल रही, एक बात सुनिए, पीओके नहीं, पीओके का रेजोल्यूशन है पार्लियामेंट का, भारत की पार्लियामेंट का रेजोल्यूशन है, वो भारत का है बोल के। तो बीजेपी क्या बोलती, घर में घुस के बोले डैश डैश बोले, हम बोले घर में घुस के बैठ जाओ आप। ये खत्म होना है टेररिज्म, जो बार बार हर थोड़े दिन को जो टेररिज्म होता। আরো একটা খবর আমাদের এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে। ভারতকে মানবতার পাঠ শেখাচ্ছে খুনি পাকিস্তান। জানাবো আপনাদের, দেশের নাগরিকদের চিকিৎসা দিতে অক্ষম ইসলামাবাদ। ভারত মেডিকেল ভিসা বাতিল করতেই কান্নাকাটি পড়ে গেছে পাকিস্তানে। মানবিকতার খাতিরে মেডিকেল ভিসা চালু রাখতে পারত ভারত। এবার এই মন্তব্য পাক বিদেশ বিষয়ক মন্ত্রী শাফাকাত আলী খানের গলায়। কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, পাকিস্তানের মুখে এই মানবিকতার বুলি কি মানায়? আমাকে এটা সবচেয়ে আশ্চর্য লাগছে এই মুহূর্তে, তারা মানবিকতার কথা বলছেন, যে মানবিকতার খাতিরে এই পাক ভিসা যেটা রয়েছে, মানে ভারতের যে ভিসা রয়েছে মেডিকেল ভিসা, সেটাকে আরেকটু রেখে দিতে পারতো, কারণ মানুষের চিকিৎসার বিষয় রয়েছে, মানুষের জীবনের বিষয় রয়েছে। অথচ যখন এইরকমভাবে পর্যটকদের বেছে বেছে খুন করা হলো, তখন কিন্তু তারা যে কথা বলেছিলেন সেখানে কোথাও মানবতা ছোঁয়া ছিল না। এক, দুই, পাকিস্তানের অভ্যন্তরে যে চিকিৎসার ন্যূনতম পরিকাঠামোটাও নেই, সেটা বোধহয় কোথাও এই বক্তব্য থেকে আবারও স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ চিকিৎসার বিষয়ে ভারতের উপর নির্ভর করতে হয়। আমরা তিনটে বিষয় এতদিন জানতাম, যে যদি কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করতে হয়, সেটা কিডনি হোক, লিভার হোক, কিংবা শরীর অন্য কোনো অর্গান, সেই ট্রান্সপ্লান্টেশনের কাজ কিন্তু পাকিস্তানে সেভাবে হয় না। মূলত পাকিস্তানের যে সমস্ত রোগীরা রয়েছেন তারা ভারতের উপর নির্ভরশীল, এবং সেই ভারতে এসে তারা কখনো দিল্লি, কখনো মুম্বাই, মূলত দক্ষিণ ভারত এবং কলকাতা, এই জায়গাটা তাদের পছন্দের জায়গা, সেখানে এই ধরনের ট্রিটমেন্ট হয়। হার্টের ট্রিটমেন্টের জন্য একদম ছোট শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত ভারতের উপর নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন যুদ্ধ করবে বলছে, এত কিছু তারা সবক শেখাবে ভারতকে বলছে, তখন নিজেদের নাগরিকদের বাঁচানোর ন্যূনতম স্বাস্থ্য পরিকাঠামো নেই। সেটা পাক বিদেশ মন্ত্রীর কথা থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল। তিনি মানবতার প্রসঙ্গ তুললেন, কারণ 30 এপ্রিল পর্যন্ত এই দেশে যাদের মেডিকেল ভিসা ছিল তাদের দেশ ছাড়ার নির্দেশ ছিল ভারত সরকারের। ফলে তারা দেশে ফিরে গেছেন, চিকিৎসা কেউ মাঝপথে, কেউ চিকিৎসা শুরুর মুখে, কেউ চিকিৎসা শেষের মুখে দেশে ফিরে গেছেন। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম আমাদের টিভি 9 ভারতবর্ষের যে প্রতিনিধি একেবারে আটারি সীমান্ত থেকে করেছিলেন, যে মা ভারতীয় তাই তিনি ভারতে রইলেন, আর সন্তানদের নিয়ে বাবা ফিরে যাচ্ছেন পাকিস্তানে, সেখানে ক্যাথিটার লাগানো রয়েছে, ইনকমপ্লিট রেখে, ট্রিটমেন্ট ইনকমপ্লিট রেখে কাঁদতে কাঁদতে তারা দেশে ফিরে যাচ্ছেন। এই হাল, তারা আবার ভারতকে সবক শেখাবে। পাকিস্তানের যে বিদেশ মন্ত্রী রয়েছেন শাফাকাত আলী খান, তার কথা থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল সেখানকার স্বাস্থ্য পরিষেবার হালটা কেমন হয়ে আছে। তন্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। আর এর পাশাপাশি আরো একটি খবর দেখায় আপনাদের,
ভারতের হামলার ভয় কতটা পেয়ে বসেছে পাকিস্তানকে দেখুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন খাবার মজুত রাখুন, 2 মাসের খাবার মজুত রাখুন পাক অধিকৃত কাশ্মীরে। এই নির্দেশ দেওয়া হয়েছে পাক খাদ্য মন্ত্রকের নির্দেশ শরীফ প্রশাসনের। বাড়তি খাদ্য মজুতের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে প্রাদেশিক সরকার। খাবারের সঙ্গে ওষুধ মজুতেরও নির্দেশ পাক প্রশাসনের। শান্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শান্ত, কি খবর পাওয়া যাচ্ছে? এতটাই ভীত সন্ত্রস্ত এবং এখনো আতঙ্কিত যে এবার খাবার রসদ মজুত রাখার নির্দেশ এলো। দেখো, তোমাকে ভীত সন্ত্রস্ত বললে শুধু ভুল হবে। কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখন এই কার্গিল যুদ্ধ প্রায় 26 বছর আগে, সেই স্মৃতি কিন্তু এখনও বয়ে চলেছে পাকিস্তান। সেই সময় মাত্র এই যুদ্ধ হবে বলে তারা কখনো ভাবেইনি। তারা ভেবেছিল যখন দখল করে নিয়েছে টাইগার হিল বা টোলোলিং, তারা ভেবেছিল ভারতীয় সেনা কোনোভাবে তাদেরকে আঘাত করতে পারবে না, ভারতীয় তাদের দিকে কোনো সময় যেতে পারবে না। তারা কোনো কিছুই মজুদ রাখেনি, কিন্তু যুদ্ধ চলেছিল, দিনের শেষে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছিল। সেই স্মৃতি এখনও তাদের টাটকা রয়েছে, যে কারণে এবার যুদ্ধ হতে পারে এই ভাবনা থেকে বা এই ভয়েই তারা আগামী 2 মাসের জন্য পাক যারা বাসিন্দা রয়েছে তাদেরকে 2 মাসের খাবার মজুদ রাখতে বলেছে। এমনকি এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে পাক প্রশাসন। 2 মাস ওরা আশঙ্কা করছে যে যুদ্ধ হয় তাহলে 2 মাস চলবে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী যা অবস্থা হয়ে রয়েছে, ভারতীয় সেনাবাহিনী যে কৌশল, 2 মাসও লাগবে না, 2 সপ্তাহের মধ্যে নিজেদের কৌশলগতভাবে পাকিস্তানকে পরাজিত করবে। স্বাভাবিকভাবে পাকিস্তান এখন এতটাই হতাশার মধ্যে ভুগছে, এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা 2 মাসের জন্য খাদ্য রসদ সমস্ত সংগ্রহ করে রাখছে। যারা বাসিন্দা তাদেরকে সংগ্রহ করে রাখতে বলেছে, কারণ তারা মনে করছে যদি যুদ্ধ চলে তাহলে সাধারণ বাসিন্দাদের খাবার দেওয়া বা খাদ্য সামগ্রী তাদের তুলে দেওয়া সম্ভবপর হবে না। আর এই আশঙ্কার দোলাচলেই তারা এখন পাকিস্তানের বাসিন্দাদের জন্য নয়া ফরমান জারি করছে। আগে ছিল ওষুধ, এখন হলো খাবার। 100 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছে। এই রসদ জোগাড় অর্থাৎ রসদ মজুদ রাখা মানে এই দ্বীপ আমরা জানি যে কোনো জায়গায় রসদ মজুদ মানে তারা কিছু আশঙ্কা করছে যে রসদের অভাব হতে পারে। আর এই মুহূর্তে পাশাপাশি এক টানা যে ছবি আপনাদের দেখিয়ে যাচ্ছি, জল স্থল আকাশ, ভারত যে সব জায়গাতেই কতটা শক্তিশালী তারই প্রস্তুতির ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। যে কোনো জায়গা থেকে পাকিস্তানকে প্রত্যাঘাত করতে প্রস্তুত ভারত। শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে একের পর এক রাফাল, মিরাজ, সুখোইয়ের টাচডাউন দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে 2জন অতিথি রয়েছেন, আমার সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। আমি দীপাঞ্জনদার কাছে, দীপাঞ্জনদা একজন ওয়ার স্ট্র্যাটেজিস্টও, আমি দীপাঞ্জনদার কাছে একবার যেতে চাইবো। দীপাঞ্জনদা, আমরা এখনো পর্যন্ত যেমনটা খবর পাচ্ছি যে ভারতের এই একটার পর একটা বায়ুসেনার মহড়া দেখে পাকিস্তান এতটাই আতঙ্কিত যে তারা সীমান্তের আরো কাছে তারা তাদের হাউইটজারগুলোকে এগিয়ে আনছে, 2 মাস খাবার মজুত করতে বলছে। কিসের ভয় পাচ্ছে পাকিস্তান তাহলে? ঠিক দেখো, এটা তো আমি তোমাকে প্রথম আমার যখন বক্তব্য ছিল তখনই বললাম যে পাকিস্তান একটা রাষ্ট্র হিসাবে এখনই তো হাত তুলে দিয়ে সারেন্ডার করতে পারে না। এই যে 2 মাস খাদ্য মজুত করার কথা বলছে পাকিস্তান, এটা ওদের দিক থেকে সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট বা একটা স্টেপ। ওরা বোঝাতে চাইছে যে যদি ভারত আক্রমণ করে পাকিস্তান নাকি 2 মাস তাকে ঠেকিয়ে রাখতে পারবে, সো 2 মাসের জন্য খাদ্য মজুত করুক। তোমাদের যে সাংবাদিক বন্ধু বলছিলেন অ্যাবসলিউটলি কারেক্ট। আমার তো 2 সপ্তাহ মনে হয় না যে পাকিস্তানের অর্থনৈতিক যা অবস্থা, শুধু অস্ত্রশস্ত্র দিয়ে, যুদ্ধ বিমান আর নৌবাহিনী দিয়ে তো লড়াই জেতা যায় না বা লড়াইটা কন্টিনিউ করা যায়। পাকিস্তানের যে আজকের অর্থনীতি 7 দিন টিকতে পারবে। আর এটা ভুলে গেলে চলবে না যে বালুচিস্তান, ওয়াজিরিস্তান, এই খাইবার পাখতুনখোয়া, ওদিকে তালিবানরা বসে আছে ঢুকবে, এদিকে এই পাক অকুপাইড কাশ্মীরে শুরু হলো বলে সব অগ্নুৎপাত শুরু হবে। পাকিস্তান সেটা জানে যে আমরা 1 সপ্তাহ টিকবো না যদি যুদ্ধ হয়। তো ওরা একটা দেখাচ্ছে যে 2 মাস যুদ্ধ আমরা টিকিয়ে রাখবো, তার মধ্যে ইউএন বা কোনো না কোনো রাষ্ট্র ওদের সঙ্গে এসে যাবে। ইউএন আসবে না। ইউএন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে পারেনি, কোনো ভূমিকায় নিতে পারেনি। ইসরায়েল প্যালেস্টাইনে কোনো ভূমিকায় নিতে পারেনি। ইউএন এর একচক্ষু যে একটা ডিসিশন নেওয়া চলছিল তাতে কোনো রাষ্ট্র আর ইউএন কে খুব একটা বেশি গুরুত্ব দিয়ে দেখছে না। ওরা পাকিস্তান সাংঘাতিকভাবে ভীত, ওরা বুঝে গেছে যেটা ভারত সঠিকভাবে করেছে। সঙ্গে থাকুন, আমরা একটু নীলাঞ্জন বাবুর কাছেও যাব। নীলাঞ্জন বাবু, এক তো যদি এই আন্তর্জাতিক মহলের ক্ষেত্র উঠে আসে, আমেরিকা বারবার জানান দিচ্ছে যে ভারতের পাশে তারা আছে, আর ইসলামাবাদকেও বারবার তারা বলছে সন্ত্রাস নির্মূল করার জন্য সহযোগিতা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে
ইসলামাবাদ এখন বলছে যে খাবার মজুত রাখো অন্তত 2 মাস। সব মিলিয়ে আপনার কি মতামত, আপনার কি মনে হচ্ছে কোন জায়গায় পাকিস্তান এখন দাঁড়িয়ে রয়েছে? আমি একটু দীপাঞ্জন বাবুর কথা থেকে একটু ক্যারিড হয়ে বলছি যে পাকিস্তানের এখন অর্থনৈতিক যে দুরবস্থা চলছে, সাথে সাথে কিন্তু ওদের ইন্টারনাল যেটা মিলিটারিদের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে কিন্তু খুবই দুর্দশা চলছে। কারণ এই মুহূর্তে ওনাদের যে জেনারেল আসিফ মুনির আছেন, আমি একটা পুরনো একটা কথা আপনাদের মনে করাতে চাই। জেনারেল আসিফ মুনির তখন ISI চিফ ছিলেন যখন এর আগে আমাদের পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল। সেই সময় উনি ওখানকার ISI চিফ ছিলেন, এবং এই পুলওয়ামা অ্যাটাক হওয়ার পরে যখন ভারত যখন তার রেগুলেশনগুলো করে, সেই সময় ওনাকে কিন্তু স্টেপ ডাউন করতে হয় ISI এর চিফ থেকে। এবং সেই সময় পাকিস্তানেরই অন্যান্য যারা উচ্চপদস্থ অফিসাররা ছিলেন এবং যারা প্রাক্তন ছিলেন, তারা লিটারালি অন রেকর্ড বলেছিলেন যে উনি মেন্টালি ইনস্টেবল, মানে ওনার সেই মানসিক সেই পরিস্থিতি নেই যে উনি একটা দেশের সৈন্যবিভাগের কোনো একটা উচ্চ পদে থাকতে পারেন বলে। বাট তারপর আবার পাকিস্তানের ইন্টারনাল জিনিসগুলো হওয়ার পরে উনি আবার এগেন আর্মি জেনারেলে হয়ে গেছেন, এবং উনি হওয়ার সাথে সাথেই কিছুদিনের মধ্যেই কিন্তু এগেন আমরা যেটা পেহেলগামে দেখলাম। তো এবার পাকিস্তানের ইন্টারনাল মিলিটারিতে কিন্তু অনেকগুলো বিভাগ আছে, এবং সেটা ডমিনেটেড বাই দ্য পাঞ্জাবি অরিজিনস অফিসার্সরা, এবং আসিফ মুনিরও পাঞ্জাবি অরিজিনস অফিসার। এবং সেক্ষেত্রে হয়েছে কি, বাকি যে সমস্ত পাকিস্তানের অন্যান্য অফিসার এবং সোলজাররা আছে, যেটা রিলেটেড ফ্রম খাইবার পাখতুন থেকে হোক, বালুচিস্তানরা হোক বা পাঠানরা হোক, তারা কিন্তু কোনো রকমভাবেই এই মুহূর্তে এই যে একটা মিস অ্যাডভেঞ্চার করেছেন আসিফ মুনির, তাকে সাপোর্ট করছেন না। ফলে আমি বলতে চাইছিলাম যে পাকিস্তান সেনাবাহিনী ইটসেলফ নানা ভাগে বিভক্ত হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে যদি আমাদের তরফ থেকে কোনো রকম আক্রমণ হয় বা কোনো রকম যদি সংঘাতে যায়, পাকিস্তান বাহিনী নিজেদের মধ্যেই ভেঙে যাবে। তো শুধুমাত্র অর্থনৈতিকভাবে যে ওরা দুর্বল তাই নয়, ওদের সেনাবাহিনীর মধ্যেও কিন্তু তারা মানসিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারা নিজেরাও দুর্বল হয়ে গেছে। সুতরাং মানে আমাদের এই মুহূর্তে অবশ্যই আমরা একটা আপার হ্যান্ড আমাদের আছে, এবং আই এম শিওর যে যখন যেভাবে যে পরিস্থিতি আসবে সেই অনুযায়ী আমাদের সরকার আমাদের লড়াই করতে হবে অবশ্যই। আর সেই লড়াইয়ের প্রস্তুতির ছবি আপনাদের আমরা বিভিন্নভাবে দেখাচ্ছি, কারণ এই প্রস্তুতির ছবি শুরু হয়ে গিয়েছে। একদিকে আপনারা জানেন যে পাক রেঞ্জার্স গত 8 দিন ধরে তারা লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে, ভারত তার জবাব দিচ্ছে। শুধু সীমান্তবর্তী অংশেই নয়, তার সঙ্গে সঙ্গে আকাশ, জল, স্থল সর্বত্র, অর্থাৎ 3 বিভাগই যে কতটা প্রস্তুত, সেই প্রস্তুতির ছবি উঠে আসছে এই মহড়ার মাধ্যমে। আমরা ছবি দেখিয়ে যাচ্ছি আপনাদের গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোইয়ের টাচডাউনের ছবি। রাস্তা থেকে অপারেশনে প্রস্তুত ভারতের যুদ্ধ বিমান, আজ যেন সেটাই জানান দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। আপনাদের ছবি দেখাচ্ছি, যে কোনো জায়গা থেকে পাকিস্তানকে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ছবি। রাফাল, মিরাজ, সুখোইয়ের মতন একের পর এক যুদ্ধ বিমান টাচডাউন করছে, সেই ছবি দেখাচ্ছি। অল্প রানওয়ে ব্যবহার করেও কিভাবে উঠতে হয় বা নামতে হয় সেটাই দেখানো হচ্ছে আজকের মহড়ায়। ভারতের বায়ুসেনা তারা কতটা প্রস্তুত যে কোনো মুহূর্তে, যে কোনো অ্যাকশনের জন্য, যে কোনো জায়গা থেকে, সেই ছবি আপনাদের টানা দেখিয়ে চলেছি। উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ভারতীয় বায়ুসেনা তারা দেখাচ্ছে তারা প্রত্যাঘাতের জন্য যে কোনো জায়গা থেকে প্রস্তুত। একের পর এক গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোই টাচডাউন করছে, অর্থাৎ ন্যাশনাল এক্সপ্রেসওয়ে থেকেও যে অপারেশনের জন্য প্রস্তুত ভারতের যুদ্ধ বিমান, সেটাই দেখাচ্ছি আপনাদের। এবার যুদ্ধ বিমানের পরে এবার দেখাচ্ছি যুদ্ধ বিমানের পরে চপারের ছবি। দেখুন, এই চপারও নানান কাজে লাগে যুদ্ধের সময়, কখনো সেনাবাহিনীকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছা দিতে, কখনো সেখান থেকে উদ্ধার করতে, আবার কখনো সরাসরি সংঘাতেও। আজ তারও মহড়া একবার ঝালিয়ে নিচ্ছে ভারতীয় নৌসেনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, আমরা প্রথমে দেখছিলাম একের পর এক যুদ্ধ বিমানের কারসাজি, রাফালের কারসাজি, তাদের দক্ষতা। এবার আমরা দেখতে পাচ্ছি চপার, সেই চপারগুলোও মহড়া সেরে নিচ্ছে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 3 বাহিনীর প্রধানের যেদিন বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে প্রত্যেকটি বাহিনীকে বলে দেওয়া হয়েছে যে তাদের কার্যত ওয়ার রেডি থাকতে হবে, এবং যতগুলি ডিফেন্স ইনস্টলেশন রয়েছে, যে যে জায়গাতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে,
প্রত্যেক ইনস্টলেশন এবং ইনফ্রাস্ট্রাকচার একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত কিনা তা ঝালিয়ে নেওয়ার জন্য মহড়া দিতে হবে। এবং আজ আমরা যে ছবি দেখছি এই ছবি কিন্তু আদতে এই অর্ডারেরই প্রপার এক্সিকিউশন। যে খবর আমরা পাচ্ছি যে দেশে গত 5 থেকে 6 বছর ধরে যতগুলি ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে, প্রত্যেকটি ন্যাশনাল হাইওয়ে এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এয়ারফোর্সের কাজে আসতে পারে সেই মতো ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়েছে। এবং যখন এই হাইওয়েগুলো উদ্বোধন হয়েছিল তখনও ঠিক একইভাবে তুমি ঠিক যেমনটি বললে যে সুখোই থেকে মিরাজ এবং তার পাশাপাশি রাফায়েল সমস্ত কিছু এখানে এক এক করে টাচডাউন করছে, এই ছবি আমরা তখনও দেখেছিলাম। কিন্তু আজ যখন একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তখন আরো একবার সেই ইনফ্রাস্ট্রাকচার প্রপার অবস্থায় রয়েছে কিনা তা জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ছবি একটি বিচ্ছিন্ন ছবি নয়, দেশের প্রত্যেকটা প্রান্তে যেখানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানেই একইভাবে এখন লাগাতার এই মহড়া চলছে। যদি অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো এই মুহূর্তে আজ এই দুপুরের সুপার প্রাইম টাইমে TV9 বাংলা যে ছবি দেখাচ্ছে আপনাদের যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ভারতীয় বায়ুসেনা তার প্রতি মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। আর এর পাশাপাশি আকাশপথে যখন এই প্রস্তুতি চলছে, আকাশপথে হামলা, তীব্র আতঙ্কে ভুগছে পাকিস্তান। 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো করাচি আর লাহোরের এয়ার স্পেস, অর্থাৎ করাচি লাহোরের যে আকাশ সেটা ব্যবহার করা যাবে না। কয়েক গুণ বাড়ানো হয়েছে করাচি আর লাহোর বিমানবন্দরের নিরাপত্তা। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। দেখুন পাকিস্তান কতটা আতঙ্কে রয়েছে যে তাদের যে আকাশপথ রয়েছে করাচি এবং লাহোরের ওপরে যে আকাশপথ রয়েছে সেটা বন্ধ করে দিয়েছে। আর কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরের। করাচি আর লাহোর বিমানবন্দরে পুরো নিরাপত্তায় আঁটো করে দিয়েছে পাকিস্তান। আকাশে আবার টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। সায়ন্ত আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে, সরাসরি এই নিয়েই কথা বলবো। সায়ন্ত, পাকিস্তান যে পদক্ষেপ করছে, প্রথমত আকাশপথ বন্ধ করেছে, আর পাক সেনার বিমান, পাকিস্তানের বায়ুসেনার বিমান সেখানে টহল দিচ্ছে। বিমানবন্দরে যে ধরনের কড়া নিরাপত্তা, সেই ছবি জানান দিচ্ছে পাকিস্তান কতটা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কে ভুগছে। একদিকে আপনাদের ছবি দেখাচ্ছি, ভারত আকাশপথে কতটা প্রস্তুত, কতটা শক্তি রয়েছে ভারতের সামরিক দিক থেকে তার মহড়া অনুশীলন করে যাচ্ছে। আর একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান, মিরাজ, রাফাল, সুখোইয়ের মতো যুদ্ধ বিমান তারা রাস্তার উপরে নামছে, উড়ছে। অর্থাৎ রাস্তার মতো একটা ছোট জায়গা, একটা সংকীর্ণ জায়গার মধ্যে এই ধরনের অত্যাধুনিক যুদ্ধ বিমান তারা উড়ান নিতে পারবে, আবার অবতরণও করতে পারবে। এই রকম যখন ছবি ভারতের দিক থেকে দেখা যাচ্ছে, তখন পাকিস্তানের ছবি কি না, তাদের আকাশপথটাই তারা বন্ধ করে দিয়েছে। করাচি আর লাহোরের এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই দুটো বিমানবন্দরে সেখানে ব্যাপক হারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর সঙ্গে সঙ্গে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। সায়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সায়ন্ত, পাকিস্তানের যে ছবি আমরা দেখতে পাচ্ছি আকাশপথে, একদিকে আমরা কতটা শক্তিশালী সেই প্রদর্শন হচ্ছে, আর পাকিস্তান পুরো ভয়ে কুঁকড়ে গেল। একদমই, দেখো পাকিস্তান রীতিমতো কুঁকড়ে রয়েছে ভয়ে। প্রথম থেকে আমরা যে কথা বলছি, থরহরি কম্প অবস্থা পাকিস্তানের, কারণ পাকিস্তান বুঝতেই পারছে না ভারতীয় নৌসেনা, বায়ুসেনা বা স্থলসেনার কৌশল কি হবে। আর সেই কারণে কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো তারা রীতিমতো দিশারা হয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে করাচি লাহোর যে এয়ার স্পেস তা বন্ধ করে দেওয়া হলো 1 মাসের জন্য। যুদ্ধ বিমান একের পর এক চক্কর খাচ্ছে মূলত করাচি, লাহোর, ইসলামাবাদের ওপরে। অর্থাৎ তারা একটা বিষয় বুঝে গিয়েছে, যে কোনো সময় ভারতীয় বায়ুসেনা হোক বা ভারতীয় স্থলসেনা তারা কিন্তু অ্যাটাক করবে, অর্থাৎ গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক প্রথম হবে। আর সেই কারণে তারা এয়ার স্পেসগুলো বন্ধ করে দিয়েছে আগামী 1 মাসের জন্য। এর আগে নোটাম জারি করেছিল, তারপরে এখন বিজ্ঞপ্তি জারি করে এবং রীতিমতো ভয়ের সঙ্গে তারা এই সিদ্ধান্ত নিল যে করাচি এবং ইসলামাবাদ, লাহোর এই এয়ার স্পেস সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু বায়ুসেনার বিমান তারা একের পর এক চক্করকে দিতে শুরু করেছে। শুধুমাত্র যে বিমানবন্দরগুলির উপর তা কিন্তু নয়, সীমান্তে পর্যন্ত তারা একের পর এক চক্কর দিচ্ছে। পাকিস্তানের এই যে একটার পর একটা পদক্ষেপ, তারা আতঙ্কে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলোই আমরা আরো একটু জানার চেষ্টা করি। একেবারে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে প্রাক্তন নৌসেনা কর্তা দীপাঞ্জন দামও রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে ওয়ার স্ট্র্যাটেজিস্ট দীপাঞ্জন দা, আমি দীপাঞ্জন দার কাছে একবার যাবো। দীপাঞ্জন দা, আমরা দেখতে পাচ্ছি করাচি লাহোর এয়ারপোর্ট বন্ধ, নোটাম জারি করলো পাকিস্তান। সেটা কি আমাদের রাফাল আর মিরাজের এই কসরত দেখার পর 1 মাসের জন্য নোটাম?
না, এটা তো অবভিয়াসলি সেটাই তো বলছিলাম আগে, যে পাকিস্তান এই লড়াই, এই যুদ্ধ যদি হয়, আমরা তো ভারত তো এখনো যুদ্ধ করলোই না। ভারতবর্ষ কি পাকিস্তানের আতঙ্কে, পাকিস্তান বড় বড় কথা বলে F-16 ইত্যাদি, ভারতবর্ষের কোনো এয়ার স্পেস বন্ধ হয়েছে, কোনো এয়ারপোর্ট বন্ধ হয়েছে, একদম নর্মাল লাইফ চলছে। আর ভারতের ভয় পাকিস্তানের এই অবস্থা, লাহোর করাচির এয়ারশিপ বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা সাইকোলজিক্যালি যুদ্ধটা জিতে গেছি। এখন ওই 10% যেটা আমরা বলি যে ফাইটিং, সে 10% বাকি, 90% আমরা জিতে গেছি। আমেরিকার প্রতিরক্ষা সচিব, ডিফেন্স সেক্রেটারি পিটার হেগসেথ বলেছে পরিষ্কারভাবে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে, যে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে, প্রত্যাঘাতের অধিকার রয়েছে, আপনারা করুন, আমরা সঙ্গে আছি। দীপাঞ্জন দা, আরেকটা জিনিস দীপাঞ্জন দা, একটু আপনার থেকে আরেকটা জিনিস একটু স্পষ্ট করে বুঝতে চাইবো, ভারতের কাছে যত রকমের যুদ্ধবিমান রয়েছে, পাকিস্তানের কাছে তার কি জবাব রয়েছে? কারণ ইতিমধ্যে আমরা যে খবর পেয়েছি, মার্কিন F-16 যুদ্ধবিমান তারা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। কতটা বেকায়দায় পাক বায়ুসেনা? I'm sorry. Yeah. সম্ভবত কানেকশন অফ। হ্যাঁ দীপাঞ্জন দা, প্লিজ কন্টিনিউ। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা তো পরিষ্কার, আমেরিকা F-16 ব্যবহার করতে মানা করেছে, চায়না মানা করে দিয়েছে, তো এখন পাকিস্তান কি করবে? ওদের নিজেদের তৈরি করার জিনিস যেগুলো নিজেরা। না কোনো কারণে, হ্যাঁ নিরঞ্জন শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। পাকিস্তানের এখন সমস্যা হয়ে গেছে, দেখো আজকের দিনে শুধু নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ সেনারা লড়ে কিন্তু মানসিক শক্তিতে, মনোবল দিয়ে, সেটা পাকিস্তানের ভেঙে গেছে। তুমি হিটলারের জার্মানি দেখো, প্রথম 3 বছর শুধু মানবিক শক্তি, মনের জোর নিয়ে ওরা কিন্তু লড়ে গেছে হিটলারের কথায়। সেই বেলুন যেদিন ফুটো হয়েছে, সব জায়গা থেকে হিটলারের সৈন্যরা পরাজিত হয়েছে। পাকিস্তানের অবস্থা হয়েছে ওদের পুরো সেনা বাহিনী ওদের ধ্বংস হয়ে গেছে। যেটা বলছিলেন নীলাঞ্জন বাবু, খুব কারেক্ট বলেছেন, এটা ঘটনা যেটা আমি বললাম। পাকিস্তানে চিরকাল আর্মির ভেতর লড়াই রয়েছে, পাঞ্জাবি, পাঠান, এই যে লড়াই, প্লাস করাচির মুহাজির, করাচির লোকদের নেওয়াই হয় না, তাদের বলা হয় ইন্ডিয়ান মুহাজির, তারাও পাকিস্তানের লোক, তারা সন্ত্রাসবাদী নিয়ে রয়েছে, দেশের যুদ্ধে লড়তে পারে না। দ্বিতীয়ত, পাকিস্তানের একটা সবথেকে বড় সমস্যা, পাকিস্তান আর্মি দুটো ভাগে বিভক্ত। আর্মির ভেতরে একটা আর্মি রয়েছে, সে আর্মির নাম ISI আর পাকিস্তান আর্মির মধ্যে আদায় কচকালার সম্পর্ক। আসিম মনির ছিলেন ISI এবং পাকিস্তানের মধ্যে ব্রিজ, তাতে পাকিস্তান আর্মি জেনারেলরা, বাকি যে সাধারণ লোক যারা অফিসার, তারা আসিম মনিরের এগেইনস্টে। ঠিকই দীপাঞ্জন, আমি আসছি আপনার কাছে, আরো বিস্তারিত আলোচনা করব, আমি আসছি আপনার কাছে দীপাঞ্জন। একটু নীলাঞ্জন বাবুর কাছেও যায় দীপ, কারণ এই যে জায়গাটা বলার চেষ্টা করছেন কোথাও সামরিক বিশেষজ্ঞরা যারা বিভিন্ন বিভাগে আগে কাজ করেছেন, এটাই কি কোথাও একটা প্রমাণিত হচ্ছে নীলাঞ্জন বাবু যে লড়ার আগেই ভয়ে মরে গিয়েছে পাকিস্তান? অ্যাবসলিউটলি তাই। এই মুহূর্তে পাকিস্তান সমস্তভাবে মানে সম্পূর্ণভাবে ডিমোরালাইজ হয়ে আছে, নট অনলি অর্থনৈতিকভাবে, এমনকি সামরিক মানসিকভাবেও তারা কমপ্লিটলি ডিমোরালাইজ হয়ে আছে। এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে ওরা বলছে বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন এয়ারস্ট্রিপ বন্ধ করে দিচ্ছে, খাবার মজুত করার কথা বলছে, এমনকি ওদের পার্লামেন্টেও যখন ডিসকাশনগুলো যদি আপনারা একটু ফলো করেন, দেখবেন যে ওখানেও কিন্তু বিভিন্ন রকম মানে নিজেদের মধ্যে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ওদের উঠে আসছে। এবং তারা যে এই মুহূর্তে একজোট নয়, সরকারের মধ্যে থেকেই হোক বা ডিফেন্সের আর্মির মধ্যে থেকেই বা ওদের সেনাবাহিনীর মধ্যেও যে ওরা একজোট নয়, এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে এটা ব্রডকাস্ট হয়ে গেছে, এটা আমরা সবাই মানে ওয়ার্ল্ডেই সবাই জানতে পেরে গেছে। তো সুতরাং এই মুহূর্তে ওরা কমপ্লিটলি ডিমোরালাইজড, এবং শুধু এবং কান্ট্রি হিসাবে অ্যাজ এ ফেইল্ড কান্ট্রি নিজেরা ওদের ওয়েস্টার্ন ফ্রন্টে বালুচদের সঙ্গেই ওরা এই মুহূর্তে পেরে উঠতে পারছে না। তো ওরা এই মুহূর্তে
যে ভারতের এগেনস্টে, তাদের ইস্টার্ন ফ্রন্টে ভারতের এগেনস্টে কিছু করার মতো ভাববার পজিশনেও নেই। কিন্তু অনলি বিকজ অফ দ্যাট ফ্রিক আসিফ মুনিরের একটা মিস অ্যাডভেঞ্চারের জন্য পাকিস্তান এই মুহূর্তে একটা তাদের ইস্টার্ন ফ্রন্টেও একটা ঝামেলায় জড়িয়ে গেছে। এবং আই এম শিওর যে ভারতের যা রিটেলিয়েশন হবে সেটা শুধুমাত্র যে গত দুবারে যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বা বালাকোটের সার্জিক্যাল এয়ার স্ট্রাইক হয়েছিল তার থেকেও আরও ভীষণ এবং ভয়ঙ্করভাবে হবে। এবং এই ব্যাপারটা পাকিস্তানের আর্মি জেনারেল থেকে শুরু করে তাদের যারা গভর্নমেন্ট চালায় তারা সম্পূর্ণভাবে বুঝে গেছে। এবং সেটা পরতে পরতে প্রত্যেকটা স্টেপে স্টেপে বোঝাও যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের এই বক্তব্যের জন্য, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মহড়ার ছবি, যে অনুশীলনের ছবি, একদিকে চপার, সেই রাস্তার ওপরেই প্রায় নেমে যাচ্ছে, আবার উঠছে। একেবারে সরু সংকীর্ণ রানওয়ে দিয়ে কিভাবে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান বা এই চপার ওঠানামা করতে পারে বা পারদর্শী, সেই বিষয়টাই কিন্তু ঝালাই করে নেওয়া হচ্ছে। আর তার মধ্যেই পাকিস্তান তাদের এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে, তাদের বিমানবন্দরে সামরিক বিমানের যে ঘোরাফেরা টহল সেটা বেশি করে দিচ্ছে, আর বিমানবন্দরের নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছে। এতটাই ভীত সন্ত্রস্ত পাকিস্তান। আচ্ছা, এই দর্শকদের আরেকবার জানিয়ে রাখি, আপনাদের যে ছবি দেখাচ্ছি আপনাদের, জল, স্থল, আকাশ, ভারতের শক্তির প্রদর্শন অব্যাহত। যে কোনো জায়গা থেকে পাকিস্তানকে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি অবশ্যই। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ছবি দেখাচ্ছি। গঙ্গা এক্সপ্রেসওয়েতে একে একে উঠছে নামছে রাফাল, মিরাজ, সুখোই। এর পাশাপাশি বায়ুসেনার হাতে যে চপারগুলো রয়েছেন সেই চপারগুলোও এখানে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে। আর ভারত যখন এই প্রস্তুতি চালাচ্ছে তখন পাকিস্তান ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানেও গত দুদিন ধরে পাক বায়ুসেনা মহড়া চালাচ্ছিল, কিন্তু ভারতের বায়ুসেনার এই মহড়া ছবি দেখার পর পাক বায়ুসেনা, তাদের আকাশপথ, পাক প্রশাসন, পাক সরকার, পাক প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশ সীমায় নোটাম জারি করে দিল। অর্থাৎ পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো বড় শহর লাহোর, ইসলামাবাদ, করাচির মতন শহরের আকাশে আর কোনো সাধারণ বিমান, বাণিজ্যিক বিমান উঠতে বা নামতে পারবে না। পাক বায়ুসেনা ঘাঁটিগুলো তো এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যেটা নৌবাহিনী, পাক নৌবাহিনীকে একেবারে সাবধান করে দিচ্ছে ইন্ডিয়ান নেভি। তার কারণ যে মহড়া আজ হয়েছে সেই মহড়া দেখেই বলা যায় কতটা আমরা তৈরি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত, ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, যা শব্দের থেকেও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। সেই মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনীর থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে রয়েছে ভারতের একাধিক যুদ্ধজাহাজ। কোথাও একটা আত্রেই এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ যেখানে শত্রু মহড়া চালাচ্ছে তার চোখে চোখ রেখে আমরাও মহড়া চালাচ্ছি। কোথাও একটা ওয়ার্নিং পাকিস্তানকে, কোথাও একটা ওয়ার্নিং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যারা পেহেলগাঁওতে হত্যালীলা চালিয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। আর এই মুহূর্তে আসলে আরো একটা খবর আমাদের নজর রাখতে হবে। পেহেলগাঁও হামলা জঙ্গিদের ধরতে এবার জাল গোটানো শুরু করলে এনআইএ। হত্যাকারী পাক জঙ্গিদের কি জীবিত ধরতে চায় এনআইএ? এখনো পর্যন্ত যা খবর, 2 পাক লস্কর জঙ্গিকে জীবিত ধরার উপরেই জোর দিচ্ছে নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলে আত্মগোপন করে রয়েছে মুসা, তালাভাইয়ের মতন জঙ্গিরা, যারা সরাসরি পেহেলগাঁওতে বৈশরণের নারকীয় হত্যালীলা চালিয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন। সিজার, একদমই, কারণ আজকে শ্রীনগরে গতকালে বৈশরণ র্যালির ঘটনাস্থল খতিয়ে দেখার পর আজকে ডিজি এনআইএ সাধারণ দাসে তিনি শ্রীনগরে এনআইএ আধিকারিক এবং কাশ্মীর পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ তারা বৈঠক করেন এবং কিভাবে এই অভিযুক্তদের ধরা হবে সেটা নিয়ে পরিকল্পনা হয়। এবং যেটা আমরা জানতে পারছি যে কোথাও কিন্তু নয়াদিল্লি থেকে একটা বার্তা দেওয়া হয়েছে, এই পাকিস্তানি যে জঙ্গি দুজন মুসা এবং তালাভাই, এই দুজনকেই জীবিত গ্রেপ্তার করার উপর জোর দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে বলা হয়েছে যে এর আগে আজমল কাসবকে আজমল কাসবকে দিয়ে যেমন গোটা বিশ্বের সামনে 26/11 মূল প্লট যে পাকিস্তানে বসে জেস ক্যাম্পে হয়েছিল, সেই যে বিষয়টা লস্কর ক্যাম্পের যে
বিষয়টা পাকিস্তানের সরাসরি যোগাযোগ যেটা এস্টাবলিশ করা গিয়েছিল, ঠিক সেরকম এদেরকেও জীবিত ধরতে পারলে কিন্তু গোটা বিশ্বের কাছে পাকিস্তানের এই যে টেরোরিজমে মদত দেওয়ার যে বিষয়টা সেটা স্পষ্ট করা যাবে এবং অকাট্য তথ্য প্রমাণ দিয়ে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের স্বরূপটাকে উন্মোচিত করা যাবে। একেবারে তার মানে পাকিস্তানের মুখোশ ছিঁড়ে ফেলতে চাইছে ভারত। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। এর সঙ্গে আমাদের যে দুই বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে ছিলেন তাদেরও ধন্যবাদ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাক জঙ্গিদের এবার জীবন্ত অবস্থায় ধরতে চায় এনআইএ। তার কারণ তারা চায় আন্তর্জাতিক মহলে পাক জঙ্গিদের পেশ করে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ খুলে দিতে, অর্থাৎ পাকিস্তান যে সরাসরি জঙ্গিবাদে মদতদাতা সেটাই আরো একবার প্রমাণ করে দিতে চায় ভারত। আর তাই পেহেলগাঁও হামলা যারা চালিয়েছে তাদের জীবিত ধরতে চায় এনআইএ, এমনটাই মনে করা হচ্ছে। দুই লস্কর জঙ্গিকে জীবিত ধরার উপরেই জোর দিচ্ছে দিল্লি। গোয়েন্দা সূত্রে খবর তারা দক্ষিণ কাশ্মীরের কোনো জঙ্গলে লুকিয়ে রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। ভারত চায় এই জঙ্গিদের ধরে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি, খুব কাছ থেকে পেও এই জীবিত ধরার তাগিদে সেই জঙ্গিদের এনকাউন্টারে যায়নি, জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে যায়নি যৌথ বাহিনী। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।